একজনের ইনভেস্টমেন্ট পদ্ধতি এক এক রকম হতে পারে। কেউ হয়তো বা ফ্ল্যাট কিনে উনি শান্তিতে ঘুমান, আবার কেউ হয়তো বা জমি কিনে শান্তিতে থাকেন, আবার কেউ কেউ কী করেন যে ভাই আমার আসলে অনেক জমির দরকার নাই, আমার ছোট্ট একটা ফ্ল্যাট হলেই হলো, আমি ফ্ল্যাট কিনবো এবং দেন ফ্ল্যাট কেনার পর যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা আমি কী করবো, কয়েকটা গাড়ি কিনবো। আমি এরকম একজন লোককে চিনি যিনি গুলশান একে থাকতেন, ব্যাংকস প্রপার্টি থেকে 6,000 এসএফটির একটা বিশাল একটা ফ্ল্যাট কিনেছিলেন। তো উনি সেই ফ্ল্যাটে উনি, ওনার ওয়াইফ, ওনার এক ছেলে এক মেয়ে, ছেলেটা থাকতো একটু অ্যাবনর্মাল টাইপের, আর মেয়েটা বিয়ে হয়ে গেছে, ও ওয়াশিংটন থাকে। তো এই হচ্ছে অবস্থা। তো উনি কী করলেন, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট উনি কী করলেন, বেশ কতগুলা গাড়ি বিজনেস উনি স্টার্ট করলেন। তো সেই গাড়ি থেকে ওনার কিন্তু ভালো একটা রিটার্ন আসতো। তো একটা সময় হলো কি, যে উনি মুভ করলেন যে না আমার তো গাড়ি আছে, অনেক সময় দেখা গেছে যে গাড়িতে কিন্তু ডিভ্যালুড হয়, ব্যাংকে যখন লোন নিতে যান বা তখন এটার একটা পারচেজ বা এটার একটা ভ্যালুয়েশন কমে যায়, কিন্তু উনি যখন প্রপার্টিটা সাবমিট করেন তখন দেখেন না প্রপার্টি কিন্তু আসলে একটা ভ্যালু আছে। ঠিক আছে, দিন দিন সেই প্রপার্টিটা ভ্যালু বাড়তেছে। তো আমরা এরকম যারা মনে করি যে অনেকে, হ্যাঁ বিজনেস অবশ্যই ভালো ভাই, বিজনেস কোনো বিজনেসই খারাপ না, আপনি হোক সেটা গাড়ির বিজনেস, হোক সেটা প্রপার্টি বিজনেস, অথবা অন্য যে কোনো ব্যবসা কিন্তু অনেক অনেক ভালো। আমি এরকম একজন ভদ্রলোককে চিনি যিনি শুধুমাত্র রেস্টুরেন্ট ব্যবসা করেই বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মালিক, এবং ওনার অসংখ্য রেস্টুরেন্ট আছে। কিন্তু উনি বলতে নারাজ যে উনি রেস্টুরেন্ট ব্যবসায়ী, কিন্তু উনি সর্বদাই বলেন যে ভাই, বদরুল ভাই আমি কিন্তু রিয়েল এস্টেট ব্যবসায়ী। আমি বলছি কীভাবে রিয়েল এস্টেট ব্যবসায়ী, যে আমি দেখেন আমার প্রত্যেকটা রেস্টুরেন্ট, যে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই উনি চেষ্টা করেছেন, হয় সেটার বাণিজ্যিক স্পেসটা কিনে ফেলেছেন, নতুবা কোনো মানে আকর্ষণীয় অথবা ট্যুরিস্ট এরিয়ায়, যেমন সিলেট এয়ারপোর্টে ওনার অনেক জায়গা আছে, সেখানে উনি অনেক রেস্টুরেন্ট স্থাপন করেছেন। আবার কোনো কোনো কলেজ থেকে দেখা গেছে ক্যান্টিন উনি ভাড়া নিয়ে সেখানে কিন্তু কী করেছেন, যে রেস্টুরেন্ট করেছেন, এবং আস্তে আস্তে সেটার পাশেই উনি জায়গা কিনে সেখানে কিন্তু রেস্টুরেন্ট সেট আপটাকে আরও বড় করে রূপ ধারণ করেছেন। তো এরকম করেই কিন্তু আপনি আপনার ব্যবসাটাকে বাড়াইতে পারেন। যে আপনাকে যে একদমই মানে রিয়েল এস্টেট ব্যবসায়ী করতে হবে, আপনি আস্তে আস্তে আপনি যে ব্যবসায়ী আছেন বা যে প্রফেশনে বা যে চাকরিতে আছেন, সেই চাকরিতে থাকার পাশাপাশি কিন্তু আপনি কি করতে পারেন, আস্তে আস্তে আপনার ব্যবসাটাকে বাড়াতে পারেন। ধরেন আপনি একজন চাকরিজীবী, আপনার হাতে কিছু মানে ফ্রি মানি আছে, ঠিক আছে, আইডিয়াল মানি, সেটা আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রটা হবে এমন একটা ইনভেস্টমেন্ট করেন যেখান থেকে কিছু রেন্ট পাওয়া যায়। আবার অনেকে মনে করেন না ভাই আমার আসলে এত রেন্টের দরকার নাই, আমি যে স্যালারি পাই বা বিজনেস থেকে যে রিটার্নটা আসে সেই রিটার্নটা দিয়ে আমি অলমোস্ট চলে যেতে পারি, দ্যাটস এনাফ, আমি কোনো ল ল্যান্ড কিনবো, আমি সেখানে একটা রিসোর্ট করতে চাই। আগামী 10 বছর শুধু উনি জমিই কিনেছেন, এবং আফটার 10 ইয়ার্স উনি সেখানে রিসোর্ট স্থাপন করেছেন। সিলেটে এমন একজন ডাক্তার আছেন যিনি রিসোর্ট করেছেন, এবং সেই রিসোর্টটা উনি কী করেছেন, যে একটা ভালো একটা দামে কিন্তু উনি আরেকটা হোটেল কোম্পানির কাছে কী করেছেন, বিক্রি করে দিয়েছেন। তো দেখেন উনার কিন্তু একটা টার্গেট ছিল, উনি একজন ডাক্তার, রুগী দেখতেন, প্রাইভেট প্র্যাকটিস করতেন, পাশাপাশি সরকারি জবও করতেন। তো উনি কিন্তু স্টেপ বাই স্টেপ অনেক জায়গা কিনেছেন। তো যখনই কোনো রুগী আসতো বা কেউ আসতো জায়গা বিক্রি করার জন্য, উনি সেই জায়গাটা নিয়ে নিতেন বাজার মূল্যে, ঠিক আছে, তারপরে উনি সেখানে জায়গা বাড়াইতে লাগলেন, তারপরে আস্তে আস্তে সেখানে একটা দুইটা তিনটা করে গড় বানাতে লাগলেন, আস্তে আস্তে সেখানে রিসোর্টের সেট আপ দিতে লাগলেন। যে এইখান থেকে আমরা কী শিখতে পারি, যে আসলে আপনার অবস্থাটা হচ্ছে এরকম, আপনি তো এট এ টাইম কিন্তু হাজার হাজার একর জায়গা কিনা আপনার পক্ষে পসিবল। আপনি আস্তে আস্তে যদি এরকম কোনো প্ল্যান থাকে, তাহলে সেই প্ল্যানটা আপনাকে 10 বছর মেয়াদি একটা প্ল্যানে নিতে হবে। ঠিক আছে, বিজনেস মানে একটা দীর্ঘ মেয়াদি কিন্তু একটা পরিকল্পনা। আমরা কি করি, শর্ট টার্মে চাই বড় হইতে, শর্ট টার্মে চাই কি করে দ্রুত ইনভেস্টমেন্ট করে যাতে রাতারাতি বড় লোক হয়ে যায়। তাই পৃথিবীতে আসলে রাতারাতি কেউ বড় হলেই, আপনি দেখবেন সবাই ছোট থাকতেই আস্তে আস্তে ধীরে ধীরে ওনারা কী করেছেন, নলেজ অ্যাকোয়ার করেছেন, এবং সেই জ্ঞানটা ওনারা ইনভেস্ট করেছেন প্রপার একটা সেক্টরে। কাজে আপনাকেও কী করতে হবে, যদি জায়গায় বা রিয়েল এস্টেট যদি আপনি আগ্রহী হয়ে থাকেন, তাহলে আপনি আস্তে আস্তে আগান। আপনার যদি ফ্ল্যাট কেনার পরিকল্পনা থাকে, আপনি ফ্ল্যাট কিনুন, ঠিক আছে। এখন আপনার কাছে এই বর্তমানে ফ্ল্যাট কেনার মতন টাকা নাই, তাহলে আপনি ছোটো ছোটো জমি কিনে রাখতে পারেন, যেহেতু আপনার কাছে অল্প ইনভেস্টমেন্ট। কারণ এখন বর্তমানে ঢাকায় বা চিটাগংয়ে যদি আপনি একটা ফ্ল্যাট কিনতে যান, 50 লাখ থেকে শুরু করে কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট। কাজেই আমাদের যারা মধ্যবিত্ত বা মিডিল ক্লাস ফ্যামিলির সন্তান, তাদের পক্ষে আসলে এত টাকা এট এ টাইম বের করা বা ইনভেস্ট করা, এটা সো টাফ, অনেকটাই দুরূহ,
কল্পনাতীত। কাজেই কল্পনায় বসবাস না করে বাস্তবে বসবাস করতে হবে। আর এই বাস্তবে বসবাস করার জন্য আপনি কিন্তু ছোটো ছোটো বাকি কী করতে পারেন, জমিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। তারপর 2-3টা যখন জায়গা আপনার হয়ে গেল 2-3 বছরের মধ্যে বা 5 বছরের ভিতরে, আফটার 5 ইয়ার্স আপনি সেই ল্যান্ডগুলো যখন বিক্রি করে দিবেন, সেইটার টাকা দিয়ে কিন্তু আপনি ফ্ল্যাটটা মিট আপ করতে পারেন। অথবা আপনার চিন্তা হচ্ছে ভাই আমার বাবার সূত্রে বা আমি অন্য কোনো সূত্রে বা ওয়াইফের কাছ থেকে বা ওয়াইফের বাবার কাছ থেকে আপনি কোনো ফ্ল্যাট বা কোনো অ্যাপার্টমেন্ট অথবা কোনো জমি পেয়ে গেছেন, আপনার এখন এজ এ বিজনেস করার চিন্তা। তাহলে বিজনেস করতে হলে আপনাকে যেতে হবে কোথায় আসলে মানে শহরায়ন নগরায়ন দ্রুত ধাবিত হচ্ছে কোন দিকে। যেমন ঢাকা হলে ঢাকার পূর্বাঞ্চল, ঢাকা 4-5টায় এখন কিন্তু মোটামুটি বাণিজ্যিক ভাবে বা যেভাবেই নগরায়ন কিন্তু দ্রুতই বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি সিলেট হয়ে থাকেন, সিলেটের আশেপাশে, আপনি যদি হয়ে থাকেন ঢাকা, রাজশাহী, চিটাগং, তার আশেপাশে কিন্তু দ্রুতই নগরায়ন বৃদ্ধি পাচ্ছে। কাজে সেই দিকে আপনি অল্প অল্প করে জায়গা কিনুন। যে জায়গাগুলোতে মানুষের এখনো চোখ পড়ে নাই, আপনি কি করবেন, সেই জায়গাটা কিনবেন। কারণ মানুষের চোখ পড়ে গেছে, দ্যাট মিনস কি সেখানে কিন্তু নগরায়ন বা 1-2টা বাসা হচ্ছে বা সেখানে মাটি ভরাট করে মানুষ কি করতেছে, বাসা বানাইয়া সেখানে ভাড়া দিতেছে বা নিজেরা থাকতেছে। দ্যাট মিনস কি অলমোস্ট সেই জায়গার দামগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। কাজে এই বেড়ে যাওয়া জায়গা কিনে আপনি কিন্তু লাভ করতে পারবেন না। কারণ ব্যবসায়ীদের একটা চিন্তাই আপনাকে মাথায় রাখতে হবে, আর সেটি হচ্ছে যে আপনি কি করে কম দামে জায়গা কিনবেন। মানে কেনার সময় আপনাকে প্রফিট করতে হবে। যদি আপনি কিনতে গিয়ে প্রফিট না করেন, বেচতে গিয়ে ভাই প্রফিট করা কখনোই সম্ভব না। কাজে আপনি সেই রকম কৃষি জমি যেদিকে আসলেই 1-2 কিলোমিটার দূরে হোক, সেগুলো আগামী 5 বছরের চিন্তা করেন। ব্যবসায়ীরা মানে কি সুদূর প্রসারী পরিকল্পনা, আগামী 10 বছর 5 বছরে এই দিকে কী হবে, কী হতে যাচ্ছে, সেইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কেল্লা করতে আপনি মনে করবেন আপনি একজন আসলেই সফল বিজনেসম্যান। কাজে এরকম চিন্তাভাবনা থেকেই আপনি কি করবেন, সেই দিকে জায়গা আস্তে আস্তে জায়গা কিনতে থাকেন। প্রথমে রাস্তার পাশে কিনেন অথবা মধ্যেখানে কিনেন, তারপরে রাস্তার পাশে কিনেন। যখন যেভাবে পেয়েছেন কাগজপত্র ঠিক থাকলে আপনি ইনভেস্ট করতে পারেন। এবং এই ইনভেস্টমেন্টটা যাতে আগামী 5 থেকে 10 বছরে আপনাকে তুলতে না হয়, সেই সব চিন্তা করেই কিন্তু আপনাকে মাঠে নামতে হবে। আপনাকে একটা ইমার্জেন্সি ফান্ড গঠন করতে হবে, যে ইমার্জেন্সি ফান্ডটা আপনি কখনো কোনোভাবেই ইনভেস্ট করবেন না। নতুবা আল্লাহ না করুক কখন কোন বিপদ এসে যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না। কাজে টাকাটা কিন্তু ইমার্জেন্সি। মিনিমাম 6 মাসের টাকা আপনার যে পরিবারের এক্সপেন্ডিচার, সেটা 6 মাসের টাকা আপনি একটা লিকুইড, সেটা হইতে পারে শেয়ার ইনভেস্ট, শেয়ার তো অবশ্যই না, আপনি ব্যাংকে এফডিআর অথবা সঞ্চয়পত্র করে রাখেন, যাতে উইদিন 2 থেকে 3 কর্মদিবসের ভিতরে আপনি টাকাটা হ্যান্ড ক্যাশ করতে পারেন। দেন রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আপনি কী করতে পারেন, জমিতে ইনভেস্ট করে আস্তে আস্তে সেই জমির কলেবর আপনি বৃদ্ধি করতে পারেন। এবং সেখানে যখন জায়গা কিনেছেন তখন আপনি আস্তে আস্তে সেটা মাটি ভরাট করা শুরু করেন, 1-2টা করে প্লট সেল দেন। এবং কাদের কাছে সেল দিবেন, যারা আসলে ওইখানে বাড়ি করে থাকতে চায়। যেমন আপনার একটা হাউজিং, মনে করেন আপনি 100 ডিসিমেল জায়গা কিনেছেন, এই 100 ডিসিমেলের মধ্যে আপনি 5 ডিসিমেল জায়গা 5 লাখ করে বিক্রি করে দিয়েছেন। মানে আপনি কিনেছেন 20,000 করে প্রতি ডিসিমেল, এখন জায়গার দাম বাড়ছে, আপনি 1 লাখ করে ডিসিমেল বিক্রি করছেন, ঠিক আছে। তো এই 5 লাখ টাকা দিয়ে আপনি কি করেন, সেটার অবকাঠামো উন্নয়ন ঘটান। রাস্তাটা একটু পিচ করতে পারেন বা ইট সোল্ডিং দিতে পারেন অথবা বিদ্যুৎটা টানতে পারেন। আর যদি বিদ্যুৎ থাকে অলরেডি গুড, সাথে কিছু টাগানের চর্চা করতে পারেন, ঠিক আছে, যাতে মানুষ দেখে বোঝা যায় না এটি একটি পরিকল্পিত সুনিয়ন্ত্রিত। মনে রাখবেন, ব্যবসা মানে হচ্ছে আপনি কাউকে সার্ভিস দিচ্ছেন। এই সার্ভিসে কখনো কারো সাথে আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না। আপনাকে ব্যবসায় টিকে থাকতে হলে, ব্যবসার গুডউইলস বজায় রাখতে গেলে আপনাকে সার্ভিস দিতেই হবে। এমন কোনো বানোয়াট বা এমন কোনো মিথ্যা আশ্বাস দিবেন না যেটা আপনার পক্ষে সম্ভব না। আপনি যাই পারবেন তাই বলবেন, এবং এর বাহিরে আপনি যেটা করবেন সেটার জন্য চার্জ প্রযোজ্য। তারা যদি সম্মিলিতভাবে করতে চায়, আপনি তাদের সাথে থাকবেন বা তাদেরকে সেই সার্ভিসটা আপনি করে দিবেন। সেই রকমভাবে আপনি যেতে পারেন। কিন্তু অসংখ্য হাউজিং প্রতিষ্ঠান আছে, ভাই আমি রাস্তা পিচ করে দিব, ভাই বিদ্যুৎ এনে দিব, আপনার ঘরে একদম বিদ্যুৎ ইনস্টলেশন করে দিব, বিদ্যুৎ লাগাইয়া দিব, দেন আরও অনেক ড্রেন করে দিব। কিন্তু পরবর্তীতে দেখা গেছে উনি প্লট বিক্রি করে দিয়ে চম্পট, উনি আর এখানে নাই। তাহলে এটা কিন্তু কখনোই ঠিক না। কাজে আপনাকে যা যা করে দিবেন, রাস্তা করে দিবেন নাকি রাস্তাটা আসলে 10 জনে মিলে করতে হবে বা যারা যারা এখানে প্লট আছে তারা সবাই মিলে রাস্তাটা করবে, সেটা আগে আপনি আইডেন্টিফাই বা আপনার একটা মেমোরান্ডাম বা আপনার একটা যে হাউজিংয়ের একটা নীতিমালা, পরিপূর্ণ একটা নীতিমালা কিন্তু আপনি আগে থেকেই তৈরি করতে হবে এবং এটা লিখিত আকারে সবাইকে দিয়ে দিবেন। প্লট কেনার আগেই হস্তান্তর করবেন, এতে মানুষের মধ্যে আপনার একটা
ট্রাস্ট বিল্ড আপ হবে যে আপনি কথায় এবং কাজে বিশ্বাসী, আপনি যা বলতেছেন স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? এরকম হইলে আপনি বিক্রি করার মতো বা থাক, আপনার জমি বিক্রি না হলে জমির দাম বাড়তেছে, ঠিক না? এই জন্যই বলতেছি আপনি ইমার্জেন্সি ভাবে কখনো, এখন যদি মনে করেন যে আপনি জমি বিক্রি করে আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনি জমি বিক্রি করে আপনার ছেলেকে বিদেশ পাঠাবেন, বা আপনার মানে হেলথ ট্রিটমেন্ট করাবেন, এটা আসলে পসিবল না। জমিতে ইনভেস্ট করে এরকম ইমার্জেন্সি কোনো কাজ আজ পর্যন্ত কেউ করেছে কিনা আমি জানি না, বা করলেও খুব কম। যারা একদম জাজরেল ব্যবসায়ী, যারা হচ্ছে জাত ব্যবসায়ী হাউজিংয়ের, তারা হয়তো বা পারেন, তাদের মুখের কথার ভ্যালু আছে, তাদের সেই যেরকম ক্লায়েন্ট বা ক্লায়েন্টের পরিবেশ তারা তৈরি করেছেন, যার কারণে তারা কিন্তু সেটা পারেন বা পারেন। এটা আপনি যদি নতুন, আমি যেহেতু একদমই নতুন এই সেক্টরে, কাজেই এইভাবে কখনোই হয় না। আমি নিজেও অনেক প্রবলেমে পড়েছি আমার ইমার্জেন্সি ফান্ড না থাকার কারণে। কাজে আমি এই জন্যই আমার অভিজ্ঞতা থেকেই আমার এই নলেজগুলো শেয়ার করি। কাজে এভাবেই করে আপনি আপনার ইনভেস্টমেন্ট করে হাউজিং ব্যবসা করতে পারেন। আপনি কিন্তু আপনার উদ্বৃত্ত টাকাটা ইনভেস্ট করতে পারেন। যারা প্রবাসী, অনেক প্রবাসীরা আমার এই ভিডিওগুলো দেখেন, আমার এই চ্যানেলে আসেন, আপনারাও কি করতে পারেন, এরকম আস্তে আস্তে শহরায়ন যেদিকে হচ্ছে সেই দিকে জায়গা কিনে মনোনিবেশ করেন, আস্তে আস্তে কিনেন, দেন একটা সময় পরে আপনি ছোটোখাটো হাউজিং করেও কিন্তু সেই প্লটটা বিক্রি করে দিয়েও সেখান থেকে কিন্তু হিউজ একটা প্রফিট টেক করতে পারেন। এটা অনেক প্রবাসী বাইরা করতে দেখেছি, অনেকজনকে আমি এরকম করতে দেখেছি। ওনারা জায়গা কিনে দিলেন নামমাত্র মূল্যে, মনে করেন অলমোস্ট উনি 50 লাখ টাকায় সেখানে ইনভেস্ট করেছেন, এখন সেই প্রপার্টিতে উনি প্রায় 10 থেকে 12 কোটি টাকা তুলে আনতেছেন। কেন আনতেছেন? উনি স্টেপ বাই স্টেপ জমি বিক্রি করতেছেন। কাদের কাছে বিক্রি করতেছেন? যারা আসলেই এখন এই মুহূর্তে বাসা বাড়ি করে থাকতেছে। উনি দেখা গেছে এমনও অনেক লোক আছে যে ভদ্রলোক জায়গা কিনে ওনার হাতে টাকা নেই, উনি ঘর বানাবে কথা দিয়েছিল কিন্তু উনি ঘর বানাইতে পারেন না। উনি বলতেছে আমার হাতে মাত্র 3 লাখ টাকা আছে, কিন্তু ঘর বানানোর জন্য টিন শেড ঘর বানাতে 5 লাখ টাকা লাগে। উনি কিন্তু 2 লাখ টাকা ধার দিয়েছেন, ধার দিয়ে উনি ওনাকে বলছেন আপনি ঘর কমপ্লিট করেন, তারপর আমাকে মাসে মাসে বেতন থেকে কেটে দেবেন। সত্যি উনি তাই করেছেন। কিন্তু এটা করার কারণটা কি? ওই ভদ্রলোক তো চিন্তায় পড়ে গেল যে উনি আমার কাছে জায়গা বিক্রি করলেন ভালো, আবার 2 লাখ টাকা দিয়ে হেল্পও করলেন ঘর বানানোর জন্য। তখন উনি বলতেছেন যে ভাই আপনি ঘরটা বানাইলে আমার হাউজিংটা ফরওয়ার্ড হবে, আমার হাউজিংয়ে মানুষ আসবে, কেননা এখানে অলরেডি মানুষ বসবাস করতেছে, মানুষের ট্রাস্ট বিল্ড আপ হবে যে না আসলে এটা থাকার মতন উপযোগী বা থাকার পরিবেশ সেখানে বিদ্যমান। কাজেই ওনারা কিন্তু কি করতেছেন, সেখানে প্লট কিনতেছেন, এতে উনি উচ্চ হারে প্লট বিক্রি করতেছেন। হয়তো বা এখানে উনি 2 লাখ টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু উনি আরও 2টা প্লট বেশি দামে, এটা দেখাইয়া বেশি দামে বিক্রি করে উনি কী করতেছেন, সেখান থেকে কিন্তু ফায়দা নিচ্ছেন। এটাই হচ্ছে বিজনেসের টেকনিক, টিপস অ্যান্ড ট্রিক্স। আপনি কিন্তু একটা মানুষকে সাহায্য করলেন, আর আপকামিং যে কাস্টমার তার ট্রাস্ট বিল্ড আপ করলেন যে আসলেই এখানে মানুষ থাকে। নতুবা আমি যদি বলি বা এটা থাকার পরিবেশ কিন্তু কেউ থাকে না, আপনি কি বিশ্বাস করবেন? কখনই করবেন না। তাহলে উনি কী করছেন, নিজের গাইড থেকে টাকা দিয়েছেন, ওনারই কাস্টমারকে বলতেছেন কিস্তিতে টাকা দিয়ে, আর আপকামিং কাস্টমারকে ট্রাস্ট বিল্ড আপ করলেন যে আমার এখানে এখন বর্তমানে মানুষজন বসবাস করতেছে, তাও একজন সরকারি চাকরিজীবী, আপনিও কিনেন, আপনিও বসবাস করবেন, কোনো ধরনের কোনো সমস্যা হলে আমি সেটা ট্যাকেল দিব। এই যে নিরাপত্তাটা মানুষ পেয়েছে, যার কারণে ওনার হাউজিংয়ে প্রায় 2 বছরের ভিতরে সমস্ত প্লট বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, উনি 3 লাখ টাকা দিয়ে স্টার্টিং করেছিলেন, এখন উনি 17 লাখ টাকা চাচ্ছেন ওনার হাউজিং। কথা বলছেন, ওনার নাম যদি শুনেন, নামটা ফকির আলী, প্রথমের নাম শুনলে অনেকেই হাসে, এবং হাউজিংয়ের নামও ফকির আলী হাউজিং। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা যে মানুষ কিন্তু এভাবে বিজনেস করেই কিন্তু বড় হচ্ছে, হ্যাঁ, এভাবে ইনভেস্ট করেই বড় হচ্ছে। আমাদের টাকা পয়সা আছে, অনেকের মেধা আছে, কিন্তু সেই নলেজটা নাই, ইনফরমেশনটা নাই। ইনফরমেশন গ্যাপ থাকার কারণে, লেকিংস থাকার কারণে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট থেকে পিছিয়ে পড়তেছি। আমাদের টাকা কিন্তু আমাদের দায় হয়ে যাচ্ছে, লাইবিলিটিস হয়ে যাচ্ছে। আপনার পকেটে টাকা আছে মানেই কিন্তু আপনার লাইবিলিটিস এটা, ঠিক আছে? কারণ আপনি উদ্বৃত্ত টাকাটা আপনি কোথায় রাখতেছেন? হয়তো ব্যাংকে রাখতেছেন, এফডিআর বা সঞ্চয়পত্র করতেছেন, অথবা বাসায় রেখে দিচ্ছেন। সেটা কিন্তু ইনফ্লেশনের রেটে কিন্তু কি হচ্ছে, সেটা কমে যাচ্ছে, সেটা আপনি বুঝতেছেন না। কিন্তু প্রপার্টিতে ইনভেস্ট করলে সেটার একটা মজা আপনি পাবেন, কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর। এই সার্টেন পিরিয়ড পর্যন্ত কিন্তু আপনাকে কী করতে হবে, ওয়েট করতে হবে। যদি ওয়েট করতে না পারেন, সেটার ব্যর্থতা আপনাকে মেনে নিতে হবে। কাজে এভাবে করেই কিন্তু আপনি একটা হাউজিং ব্যবসা দাঁড় করাতে পারেন। হাউজিং ব্যবসা না হোক, আপনি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ করে জমিতে ইনভেস্ট করে আপনি আপনার টাকাটাকে গ্রো করতে পারেন। নাম্বার 2, আপনি আপনার উদ্বৃত্ত টাকাটা যেটা দরকার সেই টাকাটা আপনার নেসেসিটিতে লাগান। উদ্বৃত্ত টাকাটা আপনি এরকম জমিতে কনভার্ট করতে পারেন, অথবা গাড়ির ব্যবসা বা যে কোনো বিজনেসে কনভার্ট করতে পারেন, অথবা আপনি যে বর্তমান যে বিজনেসে আপনি
স্টেবল আছেন সেই বিজনেসের পাশাপাশি আপনি কী করতে পারেন, এটা একটা সাইড বিজনেস হিসাবে কিন্তু আপনি দাঁড় করাতে পারেন। কারণ ইনকামের বহুমুখী রাস্তা যদি আপনি তৈরি না করেন তাহলে ফিনান্সিয়াল স্টেবিলিটি বা ফিনান্সিয়াল ফ্রিডম আপনি অ্যাচিভ করতে পারবেন না। এজন্যই ওয়ারেন বাফেট সর্বদাই বলে থাকেন, আপনার যদি আয়ের একটিমাত্র উৎস থাকে তবে যত দ্রুত সম্ভব পারেন 2 নম্বর উৎসটা ক্রিয়েট করেন, নতুবা একটা উৎস যদি বন্ধ হয়ে যায় আরেকটা উৎস দিয়ে কিন্তু আপনি সারভাইভ করতে পারবেন। কাজে শুধুমাত্র চাকরি, শুধুমাত্র একটা বিজনেসের উপর আপনি ডিপেন্ড না হয়ে আপনি কি করতে পারেন, একাধিক সেক্টরে আপনি বিনিয়োগ করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। আমার প্লাটিনাম প্রপার্টিজ বিডি এই ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার জন্য হেল্পফুল। কী করে ব্যবসায়ী হবেন, কী করে হাউজিং ব্যবসা করবেন, কীভাবে জমিতে বিনিয়োগ করবেন, জমিতে বিনিয়োগ করার আগে কী কী করতে হবে, এ টু জেড, মানে জমিতে ইনভেস্ট করার এ টু জেড টিপস অ্যান্ড ট্রিক্স এই প্লাটিনাম প্রপার্টিজ বিডি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে দেওয়া আছে। প্রত্যেকটা ভিডিও সময় নিয়ে ঘুরে ঘুরে দেখে আসুন এবং নোট করুন, কি বুঝেন নাই প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার জন্য সর্বদাই হাজির। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।